জন্মগত মিথ্যাবাদী পশ্চিমবঙ্গে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের একটা ভোটার যদি বাদ যায়, 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে রেখে দেব। আজকে পাড়ায় পাড়ায় আওয়াজ উঠছে মানুষের ভোট ডিলিট হয়ে গেছে। ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে? খুঁজে পাওয়া যাচ্ছে? ভাইপো কয়লা চুরিতে ফার্স্ট, ভাইপো বালি চুরিতে ফার্স্ট, ভাইপো চাকরি চুরিতে ফার্স্ট, আর এসআইআর সময় মানুষের পাশে দাঁড়ানোতে ভাইপো লাস্ট। আর আমাদের পশ্চিমবঙ্গে একটাই বিধায়ক। তো পশ্চিমবঙ্গের মানুষ, একটা ভাঙড়ের মানুষ একটা বিদ্রোহ দেখার জন্য একজন বিধায়ককে তৈরি করেছিলেন, উপহার দিয়েছেন। তার নিজের করা মামলা 2025 সালে, আমি মামলার রীতিরকম ডায়েরি নাম্বারটাও বলে দিচ্ছি, পারলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা চেক করে দেখে নেবেন। তৃণমূলের বন্ধুদেরকে বলে রাখি, 689382025 ডায়েরি নাম্বার বলে দিলাম। আজকে আইনজীবী দাঁড়িয়েছিলেন মামলায়, 7 তারিখ পর্যন্ত সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট ক্লিয়ার করতে হবে বলে দিয়েছে। কার করা মামলায়? নওশাদ সিদ্দিকীর করা মামলায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর নাটক করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না। এখন মুর্শিদাবাদের মাটিতে গিয়ে দাঁড়িয়ে বলছেন আপনাদের নাম ডিলিট হচ্ছে, রাস্তায় আন্দোলন করছেন না কেন? কেন আপনার করার কথা ছিল, যে আপনার তো রাস্তায় আন্দোলন করার কথা ছিল। আপনি একটা প্যাথোলজিক্যাল লায়ার। জন্মগত মিথ্যাবাদী পশ্চিমবঙ্গে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, জন্মগত মিথ্যাবাদী। আর সে আপনাদের ভাঙড়ের কে উপহার দিয়েছে জানেন? আপনাদের ভাঙড়ের তৃণমূলের প্রার্থীকে। একটু আগে আমার ভাই কারিমুল বলছিল যে নটোরিয়াস ক্রিমিনাল। একটা মানুষকে মূল্যায়ন করার একটা প্যারামিটার থাকে, মাপকাঠি থাকে। নওশাদ সিদ্দিকী আজকের দিনে 4 বছর 5 বছরের রাজনৈতিক ইতিহাসে কয়েক হাজার মিডিয়া বাইট দিয়েছে। ঠিক বলছি? একটা জায়গাতেও কোনো মিডিয়া জিজ্ঞাসা করার ক্ষমতা হয়েছে আপনি কটা বম বেঁধেছেন? চ্যালেঞ্জ করলাম, একটা প্রশ্ন করার ক্ষমতা হয়েছে নওশাদ সিদ্দিকীকে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়কে কি উপহার দিলেন? নিজে সার্টিফিকেট দিচ্ছেন তুই তো বোম বাঁধিস, আর আজকে একজন সাংবাদিকের কাছে শুনছি আপনি কটা কম বম বেঁধেছেন। তাহলে ভাঙড়কে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসে, তৃণমূল সরকার কতটা ভাঙড়বাসীকে ভালোবাসে, তার প্রমাণ আপনাদেরকে দিয়েছে একটা নটোরিয়াস ক্রিমিনালকে প্রার্থী করে। আর আমরা দিয়েছি একটা প্রার্থী, দিয়েছি তো, আমাদের দল একটা দিয়েছে আপনাদেরকে প্রার্থী। পশ্চিমবঙ্গের 293টা বিধায়ক একদিকে করে দিন, আর একটা বিধায়ককে আর একদিকে করে দিন। আলাদা করা যাবে তো? যাবে তো আলাদা করা? কোন জায়গায় টুপি খুলতে দেখেছেন? টুপি পরেও রাজনীতি করা যায় পশ্চিমবঙ্গে কে দেখিয়েছে? এক্স্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বকালে নওশাদ সিদ্দিকী বিদ্রোহী ভূমিকা পালন করে টুপি পরেও রাজনীতি করা যায়, টুপি পরেও সেকুলার কথা বলা যায়, টুপি পরেও হিন্দু ভাইয়ের পাশে দাঁড়ানো যায়, টুপি পরেও আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার লড়া যায়। সেটা শিখিয়েছেন বাংলার মাটিতে নওশাদ সিদ্দিকী। আর নটোরিয়াস ক্রিমিনালরা বোম বাঁধা শিখিয়েছে। একটু আগে কারিমুল ভাই বলছিল যে আজকে কত দুর্ভাগ্যের দিন ভাঙড়ের দিকে। ভাঙড়ের মানুষের কথা ভাবছি আর খারাপ লাগছে। কেন জানেন? আজকে অ্যাম্বুলেন্স গুলো পর্যন্ত চেক করছি, তাই বলছে ভাইজান। মানে কি দিন দেখতে হচ্ছে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্স সেগুলোকেও নাকি চেক করতে হচ্ছে। কত দুর্ভাগ্য। কারণ সে তো বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে শওকত মোল্লার রাজনীতিতে এবার একদম এক বোতামের চাপে চলে যাবে। কোথায়? ক্যানিং। ভাঙড়ের মানুষ পাঠাবে তো। তো এই মানুষটা আপনি কেন নওশাদ সিদ্দিকী, আমি দুটো জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করব। নওশাদ সিদ্দিকী একদিকে আর শওকত মোল্লা আর একদিকে। আপনারা কাকে পছন্দ করবেন? অপশন আপনাদের কাছে। যখন পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, কেন্দ্র সরকারের কালা কানুন যখন নিয়ে এসে আমাদের মসজিদ মাদ্রাসায় তালা ঝুলানোর প্রচেষ্টা করছে, কবরগাহ খানকা ঈদগাহের জমিগুলো যখন দখল করার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার রাজ্যে কোনো ওয়াকফ নিয়ে সমস্যা নেই, এখানে কেউ গুলোগুলি করবেন না, এখানে যদি গুলোগুলি করতে আসেন তার থেকে বড় শত্রু কেউ হবে না। সঙ্গে সঙ্গে তার পোষ্যটা, আমি বলি পোষা কুকুর, পোষ্য, কি বললেন? যে পশ্চিমবঙ্গে বা আমাদের ক্যানিনে ভাঙড়ে কোনো সমস্যা নেই, যারা আন্দোলন করার দিল্লি চলে যান। সেদিন নওশাদ ভাই কি বললেন? যে আমার বাবার পৈতৃক সম্পত্তি ওয়াকফ, আমি রক্ষা করার জন্য আমি আন্দোলন করব কলকাতার মাটিতে। হয়েছে আন্দোলন, জেল খেটেছেন। তাহলে একজন বলছে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য দিল্লি চলে যান,
আর একজন বলছে আমার ওয়াকাফ রক্ষা করার জন্য আমি ধর্মতলায় জেল খাটবো, আমি অবস্থান করব। 3 দিন ধর্ণামঞ্চে বসেছিলেন, দেখেছেন তো আপনারা। এবার বলেন যে ওয়াকাফ আন্দোলনের নিরিখে 100তে নওশাদ সিদ্দিকীকে আপনি কত দেবেন? মামলাও করেছে, আমি চাইলে আপনাদেরকে মামলার ডিটেলসটাও বলে দিতে পারি। ওয়াকাফ নিয়ে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম যদি কেউ মামলা করে থাকে কোনো এমএলএ, তার নাম নওশাদ সিদ্দিকী। আর নটোরিয়াস ক্রিমিনালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার ক্ষমতা হলো না একটাও, যে আমার বাবার পৈতৃক সম্পত্তি, দিদি এটা আমাদেরকে বুঝে নিতে দিন, আপনি অন্তত এই বিষয়টা নিয়ে চুপ থাকুন। এর জন্য আমি বলি, মানুষের মধ্যে একটা মেষ প্রবৃত্তি আছে। মেষ প্রবৃত্তি মানে ভেড়ার আচরণ। একটা মানুষ দেখেন, নেতা যেদিকে যাবে মানুষ কিন্তু সেই দিকে চলে যাবে। এই তৃণমূল যত নেতা তৈরি করেছে সব এক একটা ভেড়া তৈরি করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে দেয়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো আলেম সাহেবেরও মুখ খোলার ক্ষমতা নেই। এদেরকে কি বলবেন? ভেড়া বলবেন না? বলবেন না? আর নওশাদ সিদ্দিকী বলল না, উলঙ্গ রাজার মতো প্রশ্ন করলো, রাজা তোর কাপড় কোথায়? তুই পড়ে নেই, আমি দেখতে পাচ্ছি চোখে। এই কথাটা বলার ক্ষমতা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারো হয়ে থাকে, তার নাম নওশাদ সিদ্দিকী। আমি আগের দিন বলছিলাম বিশ্বনাথ চক্রবর্তীর কথা। এবিপি আনন্দতে বসে তিনি বলছেন, 5 বছরের রাজনীতির ইতিহাসে যদি কোনো মানুষের পারফরমেন্সের বিচারে তাকে যোগ্য হিসাবে পুরস্কৃত করতে হয় কোনো বিধায়ককে, নো ডাউট অ্যাবাউট ইট, নওশাদ সিদ্দিকী। এতে কোনো সন্দেহ নাই। কে বলছেন? আমি বলছি না, আমি আইএসএফ এর কর্মী। আমাকে বললে আমি তো বলবো, এটা কমন ব্যাপার। কারিমুল ভাই তো বলবে কারিমুল ভাই ভাইজান, আলমগীর ভাইও বলবে আলমগীর ভাই ভাইজান ভাইজান করে। বিশ্বনাথ চক্রবর্তী ভাইজান করে নাকি? করে ভাইজান? একজন অধ্যাপক মানুষ, তা আবার বাংলার অধ্যাপক নয়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। অর্থাৎ রাষ্ট্রনীতির সম্বন্ধে সব থেকে যে ব্যক্তি ভালো বোঝে, যে পড়াশোনা করেছে, সে হলো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাহলে এই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকটা সার্টিফিকেট দিচ্ছেন যে যদি কোনো বিধায়কের পারফরমেন্সের বিচারে তাকে পুরস্কৃত করতে হয়, সেটা নওশাদ সিদ্দিকী। তাহলে আইএসএফ আপনাদেরকে কি উপহার দিয়েছে? একটা নওশাদ সিদ্দিকী উপহার দিয়েছে। আর আপনারাও এই নওশাদ সিদ্দিকীকে নওশাদ সিদ্দিকী হিসাবে চিনিয়েছেন 2021 সালের পর থেকেই ভাঙড়ের মানুষ। তাই আমি মনে করি আপনারা প্রত্যেকে এক একটা নওশাদ সিদ্দিকী, প্রত্যেকে এক একটা নওশাদ সিদ্দিকী। আজকের দিনে নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চিনত না যদি না আপনারা তাকে বিধানসভায় পাঠাতেন। আর আজকে সেই মানুষটা রাজনীতির আগিনায় এসে যে বিদ্রোহ, যে বিপ্লব তৈরি করেছে, তা বাংলার 293টা বিধায়ককে একদিকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি, তৃণমূল, অন্যান্য রাজনৈতিক দলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা এই দলটা করি। তাই গর্বের সঙ্গে বলি যে আমরা আইএসএফ করি। যখন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যখন মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনার পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলা বলার অপরাধে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে লাশ কফিনে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রেনে করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র দপ্তরকে বলার ক্ষমতা হচ্ছে না যে এই সমস্ত কার্যকলাপগুলো আপনাকে বন্ধ করতে হবে। যে বাংলায় কথা বলেছেন রবীন্দ্রনাথ, যে বাংলায় কথা বলেছেন নজরুল, সেই বাংলা বলার অপরাধে একজন পরিযায়ী শ্রমিককে লাশ পাঠানো হচ্ছে বাংলার মাটিতে। কিন্তু সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক। রাস্তায় বসলেন কে? নওশাদ সিদ্দিকী। নটোরিয়াস ক্রিমিনালকে কোনোদিন দেখেছেন রাস্তায় বসতে? পরিযায়ী শ্রমিকদের কেন অত্যাচার করা হচ্ছে তার জন্য রাস্তায় বসে থাকতে দেখেছেন? আপনারা দেখেছেন না নওশাদ সিদ্দিকী রাস্তায় বসে থাকতে? আজকে বাংলার প্রতিটা ইস্যু, যখন ওবিসি, এই ওবিসি নামক একটা চক্রান্ত, একটা ফাঁদ, কোনোভাবেই সংখ্যালঘুদেরকে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দেখানো পথে বঞ্চিত করতে হবে মানসিকতা নিয়ে নতুন ভাবে ওবিসির নিয়ম তৈরি করতে ব্যস্ত। কিভাবে বাদ দেওয়া যায় সেই সময় দাঁড়িয়ে 41 জন বিধায়ক, হয়তো বললাম ভেড়ার মতো, জি ম্যাডাম, 4 জন মন্ত্রী ছিল। কজন বললাম? 4 জন মন্ত্রী ছিল। যখন ওই ওবিসি প্রসঙ্গ আসে বিধানসভাতে, একজন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো মুসলিম এমএলএ উঠে বলেনি যে আমার এই প্রবলেমটা হচ্ছে ওবিসি নিয়ে, সুতরাং আপনাকে এই নিয়মটাকে আরো একবার রিচেক করা দরকার। প্রথম কে বললো অধিবেশনে? কে বললো বলেন? আপনারাই বলেন। নওশাদ সিদ্দিকী বিধানসভায় দাঁড়িয়ে বললেন, না এটা সমস্যা, এই সমস্যা মানা যাবে না, প্রয়োজনে এটা নিয়ে রাস্তায় নামবো, দিকে দিকে আন্দোলন তৈরি করব। এই ওবিসির বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে
প্রতিবাদ করেছিল নওশাদ সিদ্দিকী। একজন বিধায়ক তৃণমূলের দেখেছেন কাউকে এটা নিয়ে প্রতিবাদ করতে? দেখেছেন প্রতিবাদ করতে? দেখবেন না। তাহলে এরা, ইভেন আমি আর একজন মন্ত্রীর কথা বলি, একজন মুর্শিদাবাদের মন্ত্রী আছে যার নাম হলো আখরুজ্জামান। তাকে এক মিডিয়া বন্ধু জিজ্ঞাসা করছেন যে আপনার ওবিসি বিষয়টা কি, একটু মানে ওবিসি নিয়ে যে সমস্যাটা চলছে সেটা নিয়ে একটু বলুন। একজন মন্ত্রী কি বলছে শোনেন, যে আমার ওবিসি বিষয়টা জানা নাই। কতটা নির্লজ্জ এরা, ভাবতে পারেন? যাদের ভোট নিয়ে গিয়ে তুমি মন্ত্রী হয়েছো তাদের সমস্যার কথা বলছো, তোমার জানা নেই। বাংলার মানুষ আজকে বোঝাবে তো যে ভোট চাইতে আসার সময় আমাদেরও তোমাকে চেনা নেই বাবু। আমরা বলবো তো তোমাদেরকে আমরাও চিনি না। নওশাদ সিদ্দিকী একদিকে যেমন বিধানসভায়, অন্যদিকে রাস্তায় আন্দোলনটা তৈরি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষে স্টেটমেন্ট দিতে বাধ্য হলেন যে এটা আবার দেখা দরকার। কেন? আন্দোলন, লড়াই, এই লড়াই করেছে নওশাদ সিদ্দিকী। একদিকে ৭৭টা বিধায়ক, তারা তো চাইছে এই বিজেপি যে সমস্যাটা আমি তৈরি করেছি সেটা তো জেনে বুঝেই আরএসএস এর ছকা প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে মেনে নিচ্ছে সেটা। কোথাও একটা নওশাদ সিদ্দিকীর মনে হলো যে না, এটা মানা যাবে না, এটা ইল্লিগ্যাল, এটা মানুষের সাথে বঞ্চনা করা হচ্ছে, ওবিসির যে সংরক্ষণ বিধি আছে সেই সংরক্ষণ বিধিকে ভঙ্গ করছে, 1993 অ্যাক্টের অবমাননা হচ্ছে। নওশাদ সিদ্দিকী প্রথম যেমন বিধানসভায় বললেন, তেমন রাস্তায় দাঁড়িয়ে বললেন, চাকরি প্রার্থীদের সঙ্গে গলায় গলা মিলিয়ে বললেন এই ওবিসি আইন মানি না। তাহলে আপনার পাড়ার যারা ক্ষতি করছে, আপনার নতুন প্রজন্মের যারা ক্ষতি করার চেষ্টা করছে, আপনি সেই সমস্ত নটোরিয়াস ক্রিমিনাল থেকে পাঠিয়ে দিচ্ছেন ভাঙড়ে লড়াই করতে। অভিষেক বাবু কি বলছে? অভিষেক বাবু বলছে এবার ভাঙড়টাও লাগবে। কেন? কেন ভাঙড়টা লাগবে? ভাঙড়টা আমি প্রত্যেকটা জায়গায় বলি, ভাঙড় হলো এক কোয়া রসুন। ভাঙড় হলো এক কোয়া রসুন, আর বাকিগুলো সব অনেকগুলো কোয়া থাকে না, তার জ্বর দেখবেন একটা জায়গাতেই থাকে। এই অনেকগুলো কোয়া যাদের আছে তাদের জ্বর ওই নাক ঘুরে বাঁধা আছে। কিন্তু ভাঙড় হলো, নওশাদ সিদ্দিকী হলো এক কোয়া রসুন, যার জ্বরটা নাগপুরে নেই, ফুরফুরার পবিত্র ভূমিতে আছে। ঠিক বললাম তো? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভাঙড়বাসীর দায়িত্ব এই বিধায়ককে পুনর্নির্বাচিত করা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিকল্প রাজনীতি কিভাবে করতে হয়, একটা প্রকৃত সেকুলার মানুষের চিত্র কেমন হয়। বাংলাদেশে যখন চিন্ময়ের স্বামীর উপর অত্যাচার হচ্ছে বা হয়েছে, আমরা মিডিয়া মারফত খবর দেখলাম। সর্বপ্রথম ভাইজান বললেন বাংলাদেশের হাইকমান্ডকে এটা জানানো উচিত, আমি রাস্তায় নামবো, প্রতিবাদ করব। করেননি? করেননি? অন্যায় যেখানে, নওশাদ সিদ্দিকী বিরোধিতা করার জন্য সবার আগে সেখানে, আর অন্যায় যেখানে শওকত মোল্লা এবং তার বাহিনী সেখানে। তাহলে আপনারা রাজনীতিতে অন্যায়কে সমর্থন করবেন না এই পবিত্র মানুষটাকে সমর্থন করবেন? আজকে প্রশ্ন কিন্তু আপনাদের কাছে। আমি বলি রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা ডায়মন্ড। রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একটা ডায়মন্ড, আর শওকত মোল্লার হলো কয়লা। কয়লা চোর ভাইপো দিয়েছে আপনাদেরকে একটা কয়লা, তাই তো? তাই তো? আর দাদা হুজুর কি দিয়েছে আপনাদেরকে? একটা ডায়মন্ড, তাইনি? পাঠিয়েছে তো। একটা বোতলের মধ্যে ধরেন পারফিউম আছে, খুশবু আছে, আতর আছে, একটু মুখটা যদি খুলতে পাই দেখবেন সুগন্ধটা ছড়াবে। ছড়াবে না? ছড়াবে তো। আবার একটা পাত্রের মধ্যে দেখবেন দুর্গন্ধ আছে, সেটাও যদি একটু খুলে দেন তাহলে ছড়াবে। যখন দুর্গন্ধটা ছড়ায় তখন মানুষ কি করে? নাকে হাত দিয়ে পালিয়ে যায়। আর সুগন্ধটা যখন ছড়ায় তখন কি বলে? নাকটা নিয়ে গিয়ে ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে সুগন্ধটা নেব। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে নওশাদ সিদ্দিকী একটা সুগন্ধ। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানে পা রাখছেন এই সুগন্ধটা নেওয়ার জন্য মানুষ ছুটছে। আর শওকত মোল্লাকে এই ভাঙড় ক্যানিনের বাইরে একবার পাঠান, বাকিটা আপনারাই বুঝে নেবেন। পাঠিয়ে দেখেন একবার, একবার পাঠান, বলে কয়ে পাঠান না অন্য জায়গায়। একটা রাজনৈতিক প্রচার, সাউথ 24 পরগনার বড় নেতা, উনি নিজেকে প্রমাণ করতে চান, তো তাকে তো অন্য জায়গায় পাঠানো উচিত, উচিত না? কোনো জায়গায় দেখেছেন ওকে পাঠাচ্ছে? একজনকে পেয়েছে। আপনি আজ আপনাদেরকে একটা খুব ছোট্ট কথা বলে রাখি, কোনো হেভিওয়েট তৃণমূলের নেতা ওর নির্বাচনী প্রচারেও আসবে না, আমি বলে দিলাম। মিলিয়ে নেবেন, একমাত্র সায়নী ঘোষকে পাবে, কারণ তার নির্বাচনের সময় ও ওই লুটোতরাজ চালিয়েছিল। সুতরাং ওর একটা দায়বদ্ধতা রয়েছে যে আমার ভোটে একটু সাহায্য করেছে, আমাকে একটু পাশে দাঁড়াতে হবে শওকত ভাই, নাহলে অসুবিধা।
কিন্তু দল বলছে আর কেউ যাবে না ওর প্রচারে। তাহলে দল যেখানে সাইড করতে চাইছে সেখানে ভাঙড়ের এক শ্রেণীর মানুষ ভাবছে একে জিতিয়ে মনে হয় বিরাট কিছু করে ফেলবো। না ভাই, বোঝার ভুল হচ্ছে কোথাও একটা। মানুষ চেনার সময় এসেছে। এখন একটু আগে বলছিল ভাইরা যে খেতে পারবো না, কোরআনে দেখে নেবো, গণনার সময় বা অন্যান্য সময় দেখে দেবো। বলে এটা বাবু 2021 নয়, এটা 2026। আমাদের ছেলেরাও রেডি আছে। এক একটা আগুন বসে আছে স্টেজে, এক একটা আগুন, হাত দেবেন তো ঝলসে যাবেন, খুব সাবধান। তাই এই যা এদেরকে হাত দেওয়ার আগে, এদেরকে ফাঁসানোর আগে, এদেরকে বাজে কিছু করার পরিকল্পনা করার আগে আপনিও ভাববেন কাল যদি হেরে যান, পরশুদিন কিন্তু আপনার পাশে দল দাঁড়াবে না। তখন সুন্দরবনের কোন নদী পার করে কোন দিকে পালাবো আপনাকে কিন্তু ভেবে রাখতে হবে। আর আমাদের ছেলেরা বুক চিতিয়ে কিন্তু ভাঙড়েই থাকবে। ঠিক বললাম তো? তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে এই নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে থাকবেন নাকি ওই খুশবু পবিত্র মানুষটার সঙ্গে থাকবেন, যার সাদা জামায় এখনো কেউ কালি লাগানোর ক্ষমতা হয়। রাজনীতির ময়দানে একটু আগে আমার কারিমুল ভাই বলছিল যে বিজেপি, অনেকে বলে না যে বিজেপির দালাল দল। বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় একাধিকবার, একবার নয় দুবার নয়, অন্তত 10 বার আমি আপনাদেরকে বলতে পারি, মাইক ধরে স্টেজে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলেছেন যে আমি সেই সমস্ত জায়গায় প্রার্থী দেব যে সমস্ত জায়গায় আমার কারণে বিজেপি আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সঙ্গে চুক্তিপত্র করতে হবে, আমার প্রতিষ্ঠাতা পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে চুক্তিপত্রে সাইন করতে হবে যে আমি যেখানে প্রার্থী দেব তৃণমূল বলুক যে বিজেপি আসবে না। তাহলে বিজেপির সব থেকে বড় এজেন্টকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কোন চুরি, আপনি একটা ছোট্ট উদাহরণ বলুন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, একটা রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া হলো, আম আদমি পার্টি। কি না তো আবগারি দপ্তরের দুর্নীতি হয়েছে বলে জেল খাটার পর কোর্ট বলছে কি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা সত্ত্বেও একটা রাজনৈতিক দলকে শেষ করে দেওয়া হলো। আর তৃণমূলের একদম নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকে সিবিআই, ইডি, মাঝে মাঝে এই ডেকে পাঠালো তো মুখ্যমন্ত্রী বাদে বাকি সব মন্ত্রীদেরকে ডেকে পাঠালো একে একে। তাহলে প্রত্যেকের সঙ্গে দুর্নীতি জড়িয়ে আছে। ওই এই দলগুলোর মন্ত্রীগুলোকে কান ধরে জেলে ভরে দিয়ে দলটাকে তালা মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারতো তো বিজেপি পারতো না? তাহলে বিজেপি কেন করলো না? কারণ পশ্চিমবঙ্গে বিজেপির বি টিম তৈরি করে রেখে দিয়েছে তৃণমূলকে। আর যারা এখনো মনে করছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাবে, কিছুদিন পর আজকে যেমন বলছে এসআইআর নিয়ে আপনারা রাস্তায় নামুন, উনি আর নামবেন না। কয়েকদিন আগে বলেছে বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেব না। তার মানে উনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন পরবর্তীতে হলেও আমার কিছু করার নেই। উনি যেটা করতে দেব না বলেছে আরএসএস আগে থেকে ওকে শিখিয়ে দিয়েছে। বিজেপির অন্তত 25টা নেতা মন্ত্রী, তৃণমূলের 25টা নেতা মন্ত্রী যারা কখন কোন দিকে থাকে আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। এ দলের টিকিট না পেলে ও দলে চলে যায় না, দেখেন না? তাহলে এরা আপনাদেরকে রক্ষা করবে? এরা হলো এক একটা নিজেরাই বিজেপির দালাল। তাই যখন নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট দাঁড়িয়ে স্টেজে বলছে, মানুষের সামনে বলছে, বিধানসভাতে বলছে রাজা তোর কাপড় কোথায়, তখন তাদের সমস্যা হচ্ছে। তখন বলছে না, এর চোখটা বন্ধ করতে হবে, এর চোখটা বন্ধ করে দিতে হবে। তাই সমস্ত রকম পরিকল্পনা করা হচ্ছে ভাঙন। তাই আমরাও দায়িত্ব নিয়ে বলছি, ভাঙনের মাটিও রেডি আছে। ভবিষ্যতে 2026-এ 29-এ নওশাদ সিদ্দিকীর পাশের বোতামটা এত জোরে চাপ দেব তো, এত জোরে চাপ দেব ওই শওকত মোল্লাকে প্যাকিং করে একদম ক্যানিনে পাঠিয়ে দেবো। তার জন্য প্রস্তুত আছি তো? এই আদর্শ ভাইজানের আদর্শ, এই আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ, এই আদর্শ বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের আদর্শ। সেই আদর্শ নিয়ে আজ আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি, ভবিষ্যতেও লড়াইয়ের ময়দানে থাকবো। আর রাজনীতিতে যে বিপ্লবের জন্ম দিয়েছে নওশাদ সিদ্দিকী, তাকে মাথায় করে ভবিষ্যতে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা বিধানসভাতে গিয়ে আবারও প্রমাণ করব বাংলার রাজনীতিতে যে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নওশাদ সিদ্দিকী। আছি তো আমরা? এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকার নিয়ে আমার কমরেড বন্ধু সহ প্রত্যেক আমাদের নেতৃত্বকে সালাম শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।